আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বাস্তব সংখ্যা গোষ্ঠী থেকে খুবই গুরুত্বপূর্ণ দুইটি থিওরি সলভ করে দিব। তো চলো আমরা শুরু করি। দেখো, আমরা হচ্ছে টাইপ 1-এ আছি। আজকে আমরা 3 এবং 4 দুইটা থিওরি খুবই গুরুত্বপূর্ণ থিওরি সলভ করে দেব। তো সর্বপ্রথমে আমরা 3 নাম্বার থিওরিটা বোর্ডে উঠাই নিয়েছি। বলছে দেখাও যে দুইটি ভিন্ন মূলদ সংখ্যার মধ্যে কমপক্ষে একটি মূলদ সংখ্যা হচ্ছে যে বিদ্যমান, ঠিক আছে, অর্থাৎ দুইটা মূলদ সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে মূলদ সংখ্যা কি, বা তার আগে তোমাদের হচ্ছে বলে রাখি, এই প্রশ্নটা আরো অন্যভাবে আসতে পারে যে মূলদ সংখ্যার ঘনত্ব ধর্ম বা ডেনসিটি থিওরিয়াম বা ঘনত্ব উপপাদ্যটি প্রমাণ করো। যদি তোমাকে ঘনত্ব ধর্ম মানে মূলদ বা অমূলদ কথাটা নির্দিষ্ট করে না দেয়, তাহলে তোমাকে মূলদ এবং অমূলদ দুইটার জন্যই প্রমাণ করতে হবে। আমাদের মূলদ দিয়ে একটা আছে, আরেকটি আছে কি অমূলদ দিয়ে। তো তোমাকে যদি নির্দিষ্ট করে না দেয়, মূলদ বা অমূলদ নির্দিষ্ট করে না দেয়, তাহলে দুইটাই প্রমাণ করতে হবে। আর যদি নির্দিষ্ট করে দেয় যে মূলদ সংখ্যার ঘনত্ব ধর্ম বা ঘনত্ব উপপাদ্যটি প্রমাণ করো, অথবা এভাবে বলা থাকতে পারে যে অমূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্যটি কি তোমার হচ্ছে প্রমাণ করো। তো এখন হচ্ছে কথা হচ্ছে যে এটা আমাদের কি মূলদ সংখ্যার ক্ষেত্রে, তাই আমরা মূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব, বা মূলদ সংখ্যার যে উপপাদ্যটা সেটা নিয়ে আলোচনা করব। এটাকে তোমার ডেনসেস বা ডেনসিটি থিওরাম হচ্ছে বলে। তো চলো আমরা এখন সহজভাবে উপস্থাপনের চেষ্টা করি। দেখো, মূলদ সংখ্যা কাকে বলে, মূলদ সংখ্যা কি, এইগুলো তোমরা এর পূর্বে কিন্তু আমরা অনেক জেনে এসেছি। মোটামুটি আমরা ক্লাস 9-10 থেকে এগুলো হচ্ছে জেনে আসছি যে মূলদ সংখ্যা কি, মূলদ সংখ্যা কাকে বলে, মূলদ সংখ্যা হচ্ছে কোনগুলো। তো আশা করি এইটা নিয়ে আর তোমাদের হচ্ছে বিস্তারিত বলতে হবে না। তারপরেও সংক্ষেপে যদি বলি যে মূলদ সংখ্যা হচ্ছে সেটাই যাকে p/q আকারে প্রকাশ করা যায়, p/q আকারে প্রকাশ করা হয়, যেখানে কি কিউ নট ইকুয়াল 0, অর্থাৎ কিউ এর মান 0 নয়। কারণ কিউ এর মান যদি 0 হয় তাহলে কি হবে বলতো, সংখ্যাটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। এই কারণে কিউ এর মান 0 হতে পারবে না। অর্থাৎ p/q আকারে যে সংখ্যাকে আমরা প্রকাশ করি সেটাই হচ্ছে কি আমাদের মূলদ সংখ্যা। তাহলে এই যে দেখো যে এই যে 5/5 এটাও কিন্তু একটা মূলদ সংখ্যা। কারণ কি 5/1 আকারে লেখা যায়, 2/5, এই মনে করো যে 3/5, আরো আছে হাজার অসীম। এগুলোকে সবগুলোকে তুমি কি হচ্ছে যে তোমার মূলদ সংখ্যা। তো সেগুলো নিয়ে আর এখন এখানে বিস্তারিত আলোচনা করছি না। এখন আমরা সহজভাবে উপস্থাপনের চেষ্টা করব। দেখো, এখানে বলছে তোমাকে একটি মূলদ নিয়ে আসতে হবে, একটি মূলদ। তোমাকে যদি অসংখ্যর কথা বলতো তাহলে কিন্তু একটু থিওরিয়ামটা অন্যরকম ভাবে আমরা প্রমাণ করবো। যেহেতু এখানে একটির কথা বলা হয়েছে, তা আমরা সেভাবে হচ্ছে উপস্থাপনের চেষ্টা করবো। দেখো, এই ম্যাথটা মেজরদের 7 এবং 10 সালে এবং নন মেজরদের 14 এবং 23 সালে, অর্থাৎ ভালো একটি ম্যাথ। ঠিক আছে, আমরা এই ম্যাথটা এখন প্রমাণ করব। মনে করি এ ও বি মূলদ সংখ্যা কি, আমাদের দুইটি ভিন্ন মূলদ সংখ্যার মধ্যে কিন্তু বলেই দিয়েছে, তোমাকে প্রমাণেই বলে দিয়েছে, প্রশ্নতে বলে দিয়েছে যে দুইটি ভিন্ন মূলদ সংখ্যা। তাহলে দুইটা ভিন্ন মূলদ সংখ্যা তো আমাদের আগে ধরতে হবে। তাহলে এ ও বি দুইটা কি মূলদ সংখ্যা, বা তুমি বলতে পারো যে মনে করি এ ও বি যে কোনো দুইটি মূলদ সংখ্যা। ঠিক আছে, যেখানে এ লেস দেন বি, অর্থাৎ বিটা বড়, এটা হচ্ছে ছোট। দুটা যদি মূলদ সংখ্যা হয়, ভালো করে চিন্তা করে দেখো তো, দুইটা তুমি যদি মূলদ সংখ্যা নাও তাহলে কি দুইটা সমান হবে? দুইটা ভিন্ন যদি মূলদ সংখ্যা, এখানে ভিন্ন, এই যে ভিন্ন কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। ভিন্ন কথা বলেছে, দুইটা ভিন্ন মূলদ সংখ্যা কি অবশ্যই একটা ছোট হবে, একটা বড় হবে। মনে করো এ এর মান হচ্ছে 2 আর বি এর মান হচ্ছে 5 বা -5 বা -2, যে কোনো একটা ছোট বড় কিন্তু হবে। যদি এখানে ভিন্ন কথাটা না থাকতো তাহলে এ সমান হচ্ছে 2, বি সমান হচ্ছে 2 আমি নিতে পারতাম। কিন্তু এখানে যেহেতু ভিন্ন উল্লেখ করে দেওয়াই আছে, তাহলে অবশ্যই কি একটা ছোট এবং একটা বড় হবে। আশা করি এগুলো বিষয়ে তোমরা হচ্ছে সবই হচ্ছে জানো। এরপর আমি একদম জিরো লেভেল থেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। আর তোমরা যদি এইভাবে গণিত শিখতে চাও, এভাবে হচ্ছে যে আমাদের পেইড কোর্সে, আমাদের ক্যালকুলাস 1 মেজর নন মেজর উভয় কোর্সে ভর্তি চলছে। তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে একদম সরাসরি হোয়াটসঅ্যাপে আমাকে হচ্ছে কল দিয়ে সর্বোচ্চ ডিসকাউন্টে ভর্তি হতে পারবে। ঠিক আছে, তো দেখো এখন আমরা এটা হচ্ছে প্রমাণ করব। দেখো, যেখানে এ লেস দেন বি, এখন দিয়ে আমরা এই প্রমাণটা শুরু করব। এখন
এখন কি কি আছে আমাদের বলো তো, a লেস দেন বি ইমপ্লাই দ্যাট উভয় পাশে আমরা বি কে যোগ করব, উভয় পাশে বি যোগ করব, একবার বি যোগ করব একবার এ হচ্ছে যোগ করব, ঠিক আছে, একবার এ যোগ করব একবার বি যোগ করব, তাহলে এ প্লাস হচ্ছে বি লেস দেন বি প্লাস হচ্ছে কি বি, তাহলে ইমপ্লাই দ্যাট দিয়ে কি আমি লিখতে পারি বলো তো, এ প্লাস বি থাকলো লেস দেন বি আর বি কত বলো তো 2b না, এই 2 কে তুমি এই 2 কে অসমতার বাম দিকে নিয়ে আসো, তাহলে কি আছে বলো তো, এ প্লাস বি বাই হচ্ছে 2 লেস দেন হচ্ছে কত বি, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব, 1 নম্বর সমীকরণ দিব। দেখো তোমাদের আরো একটি কথা বলি, যদি তোমাকে অসংখ্য মূলদ সংখ্যার কথা বলতো, যে অসংখ্য কথা বলতো, তাহলে কিন্তু প্রমাণটা অন্যরকম ভাবে হতো, যেহেতু এখানে একটির কথা বলা হয়েছে তাই আলাদাভাবে করতে হবে, ঠিক আছে। তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এবার আবার দিয়ে আমরা হচ্ছে লিখবো, আবার এইটার আমরা উভয় পাশে কি যোগ করেছি বলতো, বি কে যোগ করেছি, এবার এটার আমরা উভয় পাশে এ কে যোগ করব, তাহলে এ লেস দেন হচ্ছে বি ইমপ্লাই দ্যাট এ প্লাস হচ্ছে এ লেস দেন এ প্লাস হচ্ছে বি, ইমপ্লাই দ্যাট টয়েস এ লেস দেন হচ্ছে এ প্লাস বি, লেস দেন হচ্ছে এ প্লাস বি, ইমপ্লাই দ্যাট এটা তাহলে কি থাকছে বলতো, লেস দেন এ প্লাস বি বাই হচ্ছে 2, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, 2 নম্বর সমীকরণ নাম্বার হচ্ছে দিয়ে দিলাম। দেখো তাহলে এখানে একটা সহজ বিষয়, দেখো তো এটুকু আর আশা করি বোঝা নাই, বোঝার কিছু না, একদম সহজ ক্যালকুলেশন, বি হচ্ছে যোগ করেছি এখানে, আর এখানে এ কে যোগ করেছি উভয় পাশে, তাহলে এ প্লাস বি এখানে টয়েস বি, 2টায় পাশে এসে ভাগ হয়ে গেছে, তাহলে এ প্লাস বি বাই 2 লেস দেন বি, এখানে হচ্ছে যে উভয় পাশে এ কে হচ্ছে যোগ করেছি এ, তাহলে টয়েস এ প্লাস বি, তাহলে এ 2টা ভাগ হয়ে গেল, তাহলে এ প্লাস বি বাই 2, ঠিক আছে। এবার আমরা হচ্ছে 1 ও 2 হতে পাই, দেখো এবার আমরা কি হচ্ছে পাই, 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই, কি বলতো, দেখো তো এর চাইতে বড় সংখ্যা একটা সংখ্যা, সেম ওই সংখ্যাটা বি এর চাইতে ছোট, এ প্লাস বিটা, দেখো তো এ প্লাস বি বাই 2, এইটাকে মনে করো তুমি, মনে করো এক্স, তাহলে দেখো তো যে এক্সটা কি এর চাইতে বড়, আর এটা তো সেম, তাহলে এটাকে তুমি যদি এক্স কল্পনা করো, এক্সটা কল্পনা করতে বলছি না, একটা কল্পনা করতে বলছি, তাহলে এক্সটা যদি এর চাইতে বড় হয় আবার বি এর চাইতে ছোট এক্সটা, তাহলে তুমি এভাবে বলতে পারো না, এভাবে হচ্ছে বলতে পারো না, দেখো তো, অর্থাৎ এ প্লাস বি বাই 2টা এর চাইতে বড় আবার বি এর চাইতে ছোট, তাহলে তুমি এভাবে এই 1 আর 2 কে একসাথে করলে কি হয় বলো তো, এ লেস দেন এ প্লাস বি বাই 2 লেস দেন বি, 1 আর 2 নম্বর সমীকরণ হতে আমরা হচ্ছে লিখে দিলাম। তাহলে দেখো তো এ চাইতে বড় আর বি এর চাইতে ছোট দুইটা যদি আমি মূলদ সংখ্যা ধরি, এ আর বি যে কোনো দুইটা যদি মূলদ সংখ্যা ধরি, তো তাদের মধ্যে একটি কি মূলদ সংখ্যা বিদ্যমান। তো আমাদের প্রমাণে হচ্ছে যে কথাটা বলেছিল, যে অর্থাৎ এখন আমরা লিখে দেব, অর্থাৎ যে প্রমাণে যে কথাটা বলা হয়েছিল, যে দুইটি ভিন্ন মূলদ সংখ্যার মধ্যে একটি কি মূলদ সংখ্যা, দুইটি ভিন্ন মূলদ সংখ্যার মধ্যে কমপক্ষে একটি, বলতে পারো সংখ্যার মধ্যে কমপক্ষে, আরো থাকতে পারে হ্যাঁ, বা আছে, কিন্তু আমাদের প্রমাণে যেহেতু একটি চেয়েছে তাই আমরা একটি হচ্ছে প্রমাণ করে দিলাম, অর্থাৎ দুইটি ভিন্ন মূলদ সংখ্যার মধ্যে কমপক্ষে একটি মূলদ সংখ্যা বিদ্যমান, মূলদ সংখ্যা বিদ্যমান আমাদের হচ্ছে প্রমাণিত, ঠিক আছে। তো একদম তোমাদের সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি, এরপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবে। তো এবার চলো আমরা 4 নম্বর থিওরিটা সহজভাবে উপস্থাপনের চেষ্টা করব। দেখো এবার আমরা থিওরিয়াম 4টাকে সহজভাবে উপস্থাপনের চেষ্টা করব। বলছে যদি এক্স একটি ধনাত্মক বাস্তব সংখ্যা এবং
ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা হয়, তবে দেখাও যে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন বিদ্যমান থাকবে যেখানে nx গ্রেটার দেন ওয়াই। তো এই প্রশ্নটাকে এভাবেও লেখা থাকতে পারে যে বাস্তব সংখ্যার আর্কিমিডিসের এই নিয়মটা হচ্ছে কি, বাস্তব সংখ্যার আর্কিমিডিসের নিয়ম বা বাস্তব সংখ্যার আর্কিমিডিসের উপপাদ্য। এভাবে বলতে থাকতে পারে যে বাস্তব সংখ্যার আর্কিমিডিসের নিয়মটি বা উপপাদ্যটি বর্ণনা করো। ঠিক আছে, তো এই ম্যাথটা মেজরদের 16 সালে এবং নন মেজরদের কি 22 সালে এসেছিল, অতএব উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ লেভেলের একটি ম্যাথ। ঠিক আছে, তো চলো এই ম্যাথটা একদম আমরা সহজভাবে উপস্থাপনের চেষ্টা করি। দেখো, এক্স একটি ধনাত্মক বাস্তব সংখ্যা। তো ধনাত্মক বাস্তব সংখ্যা, পূর্ণ সংখ্যা, এইগুলো কি তোমাদের বইও দেওয়া আছে সুন্দর করে বইয়ের শুরুতে, এবং এইগুলো আমরা 9-10 থেকে কিন্তু জেনে আসছি যে কোনটা ধনাত্মক বাস্তব সংখ্যা, কোনটা ধনাত্মক সংখ্যা, কোনটা পূর্ণ সংখ্যা, সবই এগুলো জানি, মূলদ অমূলদ সবই এগুলো জানি। ঠিক আছে, তো সেগুলো নিয়ে আমি আর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, অল্প যতটুকু প্রয়োজন ততটুকু আমি হচ্ছে দেখো, এক্স একটি ধনাত্মক বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা কোনগুলো বলো তো? এখানে যদি একটা সংখ্যা রেখা আঁকি, তাহলে এই -ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যবর্তী সকল সংখ্যাই হবে কি বাস্তব সংখ্যা। এখানে যদি 0 হয় তাহলে 1 2 3 হলো, আরো ডট ডট চলতে আছে। এখানে যদি -1 হয় তাহলে -2 হবে। এবার বলছে দেখো, তাহলে এগুলো সবগুলোই কি ইনফিনিটি আর ইনফিনিটি ছাড়া সকল সংখ্যা এর মধ্যবর্তী হচ্ছে কি বাস্তব সংখ্যা। এবার বলছে ধনাত্মক বাস্তব সংখ্যা। তাহলে ধনাত্মক বাস্তব সংখ্যা যদি হয় তাহলে জিরোর পরে এই ডান দিকে এই সংখ্যাগুলো কি ধনাত্মক বাস্তব সংখ্যা। ঠিক আছে, এবার ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা বলছে, মানে এখানে ধনাত্মক আর ঋণাত্মক কথাটা আসে নাই। তাহলে যে -ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যবর্তী যে কোনো মান হতে পারে। ঠিক আছে, তবে দেখাও যে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে ভাঙা সংখ্যা নয় বা দশমিক সংখ্যা নয়, একদম পূর্ণ সংখ্যা থাকবে। পূর্ণ সংখ্যা এনটা হচ্ছে কি বিদ্যমান থাকবে যেখানে nx, অর্থাৎ এন কে আর এক্স কে তুমি যদি গুণ করো তাহলে ওয়াই এর চাইতে বড় হবে। তাহলে এনটা কি? এনটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এক্সটা হচ্ছে কি বলতো? এক্সটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং একটা পূর্ণ সংখ্যাকে তুমি যদি গুণ করো, দুইটা, এই একটা ধনাত্মক বাস্তব সংখ্যা আর একটা কি পূর্ণ সংখ্যা হচ্ছে এন, এই দুটো সংখ্যাকে তুমি যদি গুণ করো তাহলে ওয়াই যে কোনো বাস্তব সংখ্যার চাইতে বড় হবে। এটাই তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। তো এই থিওরিটা কিভাবে আসতে পারে বললাম, যে বাস্তব সংখ্যার আর্কিমিডিসের নিয়ম বা আর্কিমিডিসের উপপাদ্যটি বর্ণনা করো। তো চলো আমরা সহজভাবে উপস্থাপনের চেষ্টা করি। সরি, তো দেখো আমরা এই ম্যাথটা এখন প্রমাণ শুরু করব। দেওয়া আছে দিয়ে আমরা বলবো যে ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা। দেওয়া আছে কি ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা, তো বলাই আছে যে দেওয়া আছে ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা। তাহলে একটা যে কোনো বাস্তব সংখ্যা যদি হয় তাহলে ওয়াই এর মান 0-র চাইতে ছোট হতে পারে না, অথবা ওয়াই এর মান 0 হতে পারে না, অথবা ওয়াই এর মান 0-র চাইতে বড় হতে পারে না। 0-র চাইতে বড় মানে সকল মান ধনাত্মক মান, ওয়াই এর মান একবার 0 আর একবার 0-র চাইতে ছোট। 0-র চাইতে ছোট মান কি ঋণাত্মক মান, 0-র চাইতে বড় মান ধনাত্মক মান, অথবা 0। তাহলে এই তিনটা অবস্থা হতে পারে। কারণ যে কোনো বাস্তব সংখ্যা হলে কি হয় ঋণাত্মক হবে, মানে 0-র চাইতে ছোট হবে, বা 0-র চাইতে বড় হবে, বা 0 হবে। কারণ 0টা কি ধনাত্মক না ঋণাত্মক না। এই কারণে আমরা বললাম যে ওয়াই এর মান 0-র চাইতে ছোট হবে, বা ওয়াই এর মান 0 হবে, বা ওয়াই এর মান 0-র চাইতে বড় হবে। এই তিনটা কিন্তু অবস্থা হতে পারে, এর বাইরে আর হওয়ার কোনো চান্স নাই। ঠিক আছে, তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। তো এরপরে চলো আমরা বাকি অংশটুকুর কাজ করব। দেখো, আমাদের সর্বশেষ লাইন ছিল y <0 বা y = 0 বা y <0, অর্থাৎ y এর মান 0-র চাইতে ছোট, বা y এর মান 0-র সমান, বা y এর মান 0-র চাইতে বড় হতে পারে। এই তিনটা যে কোনো তিনটা হতে পারে, যেহেতু y যে কোনো বাস্তব সংখ্যা ছিল। তাহলে দেখো আমরা এই প্রথমে এই সত্যটা নিয়ে কাজ করব, y < = 0, অর্থাৎ এই যে লেস দেন এবং এই যে 0, এই দুইটা সত্যকে একসাথে করে আমরা একবার কাজ করব, আর একবার একটা এই যে y < 0 নিয়ে কাজ করব। ঠিক আছে, তো চলো আমরা এই প্রথমে এই দুইটাকে একসাথে করে নিয়েছি এবং বলছি যে y এর মান 0-র চাইতে ছোট বা 0 সমান এই সত্ত্বে দেখো x কি x ধনাত্মক বাস্তব সংখ্যা।
আমাদের দেওয়া ছিল এটা প্রশ্নে এক্স ধনাত্মক বাস্তব সংখ্যা এবং এন কি বলতো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এক্সটা যদি ধনাত্মক বাস্তব সংখ্যা হয় এবং এন যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে কি নিঃসন্দেহে এক্সটা হচ্ছে জিরোর চাইতে বড় এবং এনটাও জিরোর চাইতে বড়। সিম্পল সিম্পল বিষয় না। এবার তাহলে এন এক্স, তাহলে দুইটা ধনাত্মক সংখ্যার মান, দুইটা ধনাত্মক সংখ্যার মান ঋণাত্মক কোনোদিন হবে? আমাকে একটু বলো তো। তাহলে আমরা কি বলছি দেখো তো, অতএব এন এক্স গ্রেটার দেন হচ্ছে জিরো। ঠিক আছে, কারণ দুইটা ধনাত্মক সংখ্যার গুণফল কি কখনোই ঋণাত্মক হবে না, কখনো ঋণাত্মক হবে না। ঠিক আছে, তুমি অন্য সংখ্যা গুণ করো, 100 গুণ করো, তাও কি হবে? 500 হবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টি। ঠিক আছে, দেখো একদম সহজ হচ্ছে বিষয়। আবার y লেস দেন ইকুয়াল হচ্ছে জিরো, এটা কি এই সত্য নিয়ে আমরা কাজ করছি, nx টা জিরোর চাইতে বড় এবং কি আমাদের প্রমাণ করতে হবে কি nx গ্রেটার দেন হচ্ছে y, nx গ্রেটার দেন y। তো আমাদের সেটা নিয়ে আসাই তো উদ্দেশ্য। তাহলে আমরা এই সত্য নিয়ে কাজ করেছিলাম যে y জিরোর চাইতে ছোট, আমরা পাইলাম কি যে nx টা জিরোর চাইতে বড় কিন্তু আবার কি nx টা জিরোর চাইতে ছোট, এটাকে ঘুরায় লিখেছি যে জিরো গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে y। তাহলে দেখো তো এখানে এই যে সমীকরণটা, এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দাও আর এটাকে হচ্ছে তাহলে 2 নম্বর সমীকরণ দিতে হবে। ঠিক আছে, তাহলে nx গ্রেটার দেন হচ্ছে nx টা জিরোর চাইতে বড়, আবার কি জিরোর চাইতে ছোট সংখ্যা হচ্ছে কে y। তাহলে nx জিরোর চাইতে বড়, এই যে এই তিনটা 1 আর 2 কে আমরা 1 ও 2 হতে পাই এভাবে লিখতে পারি না, nx গ্রেটার দেন জিরো গ্রেটার দেন হচ্ছে y। তুমি যদি মনে করো যে আমি এখানে ইকুয়ালটা দিব না, এখানে দিব না, তাও সমস্যা হবে না, বা এর পরবর্তী লাইনে দিবা না, সমস্যা হবে না। এর পরবর্তী যদি আরো একটি লাইন করো, কারণ তোমার প্রমাণে যেটা দরকার সেটা তো তোমাকে দিতে হবে, তাই না? তাহলে nx টা কি, nx টা যদি জিরোর চাইতে বড় হয় আর yটা যদি আবার y চাইতে জিরো বড় হয়, তাহলে আমি এই জিরোকে এখন সরাই দিলাম, জিরো আমার প্রয়োজন নাই প্রমাণের খাতিরে। তাহলে nx টা কি, nx এর গুণফল কি অবশ্যই y এর চাইতে বড়, nx এর গুণফল কি অবশ্যই জিরোর চাইতে বড় না? একদম সহজ বিষয়। হ্যাঁ, তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। আমরা y লেস দেন ইকুয়াল জিরোর জন্য কাজ করলাম, এবার আমরা y গ্রেটার দেন জিরোর জন্য কাজ করব। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। তো তোমরা যদি এইভাবে গণিত শিখতে চাও, এইভাবে সহজভাবে আমাদের সাথে গণিত শিখতে চাও, তাহলে ক্যালকুলাস 1 মেজর এবং নন মেজর উভয় কোর্সে আমাদের ভর্তি চলছে এবং ফান্ডামেন্টাল ম্যাথ এবং লিনিয়ার অ্যালজেব্রা ও জিওমেট্রি এইসব পেইড ব্যাচে ভর্তি চলছে। পেইড ব্যাচে ভর্তি হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সর্বোচ্চ ডিসকাউন্ট পেতে একদম সরাসরি আমার সাথে কথা বলতে পারো এবং গণিতের যে কোনো কনফিউশন, যে কোনো সমস্যায় পড়লে লাইভ সমাধানের মাধ্যমে একদম সকল কনফিউশন দূর করে দিতে পারো। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো। তো চলো এরপরে আমরা এর বাকি অংশের কাজটুকু সেরে ফেলি। তো এবার হচ্ছে দেখো, আমরা y গ্রেটার দেন জিরোর জন্য হচ্ছে প্রমাণ করব। y গ্রেটার দেন জিরো সত্ত্বে আমরা সর্বপ্রথমে y লেস দেন জিরো বা y লেস দেন ইকুয়াল জিরো এই দুইটার জন্য হচ্ছে দেখাই দিয়েছি। আমাদের দেখো প্রমাণ করতে হবে কি nx গ্রেটার দেন y, এটা প্রথম সত্ত্বে আমরা কিন্তু তোমাকে দেখাই ফেলেছি। এখন দ্বিতীয় যে সত্যটা আমরা ধরবো তার বিপরীত ধরবো, যেটা আমাদের প্রমাণ করতে হবে সেটার বিপরীত ধরবো। দেখো এখানে nx আমরা ধরে নিব যে nx গ্রেটার দেন y, যা কি সত্য নয়। তাহলে এটা যদি সত্য নয়, এটাকে যদি আমরা ভুল প্রমাণ করতে পারি তাহলে তার বিপরীতটা আসবে অবশ্যই। তাহলে এখন আমরা বলবো যে ধরি nx গ্রেটার দেন y সত্য নয়, তাহলে মনে করি nx লেস দেন ইকুয়াল হচ্ছে y, nx লেস দেন ইকুয়াল হচ্ছে y, এটা আমরা কি মনে করে নিলাম। যদি এটা না হয় তাহলে এটা হবে না, যদি গ্রেটার দেনটা যদি না হয় তাহলে লেস দেন ইকুয়াল কি হবে y। তাহলে এস একটা সেট ধরে নিলাম যেখানে nx n বিলংস টু হচ্ছে কত n বিলংস টু n, অর্থাৎ nটা হচ্ছে কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, এটা স্বাভাবিক সংখ্যা। এটা হচ্ছে একটি ঊর্ধ্বসীমায়িত সেট। এই এস সেটকে আমরা ঊর্ধ্বসীমায়িত একটা সেট হচ্ছে বিবেচনা করলাম। একটা সেট ঊর্ধ্বসীমায়িত কখন হয় বলো তো? একটা সেট ঊর্ধ্বসীমায়িত কখন হয়? 1 2 মনে করো 6, এই হচ্ছে 7। ঠিক আছে, এই সেটটা কি ঊর্ধ্বসীমায়িত। তো এইগুলো বিষয়ে আমরা কিভাবে জানি?
তো এই কারণে বেসিক আমি দুইটা কিন্তু বড় বড় ক্লাস নিয়েছি, ওইগুলো ক্লাস মিস করা যাবে না বা ওইগুলো ক্লাস স্কিপ করা যাবে না। স্কিপ করলে তোমারই ক্ষতি, তুমি এইগুলো বুঝতে তোমার লেট হবে, বুঝতে সময় লাগবে। এই যে এনএক্স, এই যে এই ঊর্ধ্বসীমায়িত এই কথাটা আসলো, এগুলো আমরা কি সবগুলোই কিন্তু হচ্ছে এখনো যে কথাগুলো বলবো সম্পূর্ণতা স্বীকার্য অনুযায়ী, এগুলো সবই কিন্তু আমরা বেসিক ক্লাসে কেন কিভাবে আছে সবকিছু হচ্ছে বিস্তারিত আলোচনা করেছি। তাই সেইগুলো ক্লাস দেখে, এগুলো ক্লাস দেখলে তোমার একদম এইগুলো পানির মতো সহজ হয়ে যাবে এবং তুমি নিজে থেকে বুঝতে পারবা, বই দেখেই বুঝতে পারবা, আমার ভিডিও নাও দেখা লাগতে পারে, ঠিক আছে, কারণ এখানে আলাদার কিছু নাই। তো দেখো এস একটা ঊর্ধ্বসীমায়িত সেট। কেন ঊর্ধ্বসীমায়িত? কারণ বাম থেকে ডান দিকে বৃদ্ধি পেয়েছে, দেখো বৃদ্ধি পেয়েছে, তাহলে সেটা ঊর্ধ্বসীমায়িত সেট। অতএব সম্পূর্ণতা স্বীকার্য অনুযায়ী সুপ্রিমাম এস বিদ্যমান। তাহলে এই সেটটার সুপ্রিমাম কে বলতো? একটা সেটের ঊর্ধ্বসীমা অনেক কিন্তু থাকবে, 7-এর পরে এই সেটটার যত মান আছে 8, 9, 10, 1000 ইনফিনিটি পর্যন্ত সবই মান কিন্তু এই সেটের কি ঊর্ধ্বসীমা। কিন্তু সুপ্রিমাম কিন্তু একটা সেটের সুপ্রিমাম একটা হয়, আর সুপ্রিমামটা হচ্ছে কি এস। তাহলে অতএব সম্পূর্ণতা স্বীকার্য অনুযায়ী সুপ্রিমাম এস বিদ্যমান। মনে করি ইউ ইকুয়াল হচ্ছে সুপ্রিমাম এস, অর্থাৎ এস সেটের সুপ্রিমাম হচ্ছে কি ইউ। এইগুলো ইউটা আমরা কি ধরেছিলাম? ঊর্ধ্বসীমা ধরেছিলাম আমরা বেসিক ক্লাসে, এবং এল কে ধরেছিলাম নিম্ন সীমা। তাহলে এখানে কি আমরা ইউটাকে ধরে নিলাম কি সুপ্রিমাম, অর্থাৎ এস যদি একটা সেট হয় তাহলে এস সেটের সুপ্রিমামটা হচ্ছে ইউ, অর্থাৎ এইটা হচ্ছে ইউ। তুমি আরো যে কোনো সেট ধরতে পারো। তো এই কারণে আমরা তোমাদের সময় বাঁচানোর সুবিধার্থে কিন্তু লিখে হচ্ছে করাই দিয়েছি, কারণ এগুলো লাইন বুঝতে পারলেই হলো এবং মনে রাখার দায়িত্বটা হচ্ছে তোমার, ঠিক আছে। তো চলো এখন আমরা বাকি অংশটুকুর কাজ সেরে ফেলি। দেখো আমাদের সর্বশেষ লাইন ছিল ইউ ইকুয়াল সুপ্রিমাম এস, অর্থাৎ এস যদি একটা সেট হয় যে কোনো, মনে করো 2, 3, 10, তাহলে এই ইউ অর্থাৎ 10টা হচ্ছে ইউ, অর্থাৎ ইউটা হচ্ছে সুপ্রিমাম। তো সেটাকে আমরা ধরে নিয়েছিলাম। তাহলে দেখো যে আমরা তাহলে কি বলতে পারি, এনএক্স লেস দেন ইকুয়াল হচ্ছে ইউ ফর অল এনটা হচ্ছে যে কোনো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এখন এইটা হচ্ছে কিভাবে বলতে পারলাম? আমরা যে সেটটা ধরেছিলাম এনএক্স, একটা সেট ধরেছিলাম, তো ওইটা যদি সেট হয় তাহলে ইউ একটা যদি সুপ্রিমাম হয় তাহলে সুপ্রিমামটা সবচেয়ে বড় হবে না। এস যদি একটা সেট হয়, দেখো সেট হয়, তাহলে ইউটা হচ্ছে সবচেয়ে 10টা বড় না, আর একটা সেটের সুপ্রিমাম একটাই থাকে, 10টা সবচেয়ে বড়, তাহলে ইউটা সবচেয়ে বড়। এটা হচ্ছে বলে ফেললাম, ঠিক আছে। এবার দেখো যে n+1, এন এর সাথে আমরা 1 কে যোগ করে দিলাম। কেন যোগ করলাম প্রশ্ন আসতে পারে, এটা আমরা প্রমাণের সুবিধার্থে যোগ করলাম। কারণ এনটা যদি ন্যাচারাল নাম্বার হয়, দেখো আমরা বারবার কিন্তু বলছি এনটা ন্যাচারাল নাম্বার। তাহলে এন যদি ন্যাচারাল নাম্বার যে কোনো স্বাভাবিক সংখ্যা হয়, মনে করো যে 5 এর সাথে তুমি যদি 1 যোগ করো তাহলে কি হবে বলো তো? বিলংস টু ন্যাচারাল নাম্বারই হবে না? 6 বিলংস টু কত? ন্যাচারাল নাম্বার না? তাহলে যে কোনো ন্যাচারাল নাম্বারের সাথে যদি তুমি ন্যাচারাল নাম্বার যোগ করো তাহলে কি হবে? ন্যাচারাল নাম্বারই থাকবে। তাহলে দেখো আমরা 1টা যোগ করেছি প্রমাণের সুবিধার জন্য। এক্স লেস দেন ইকুয়াল হচ্ছে ইউ ফর অল এন বিলংস টু হচ্ছে এন। এক্সটাকে এন এর সাথে একবার গুণ, একবার এক্স 1 এর সাথে গুণ, তাহলে এন এক্স আর এক্স লেস দেন ইকুয়াল হচ্ছে ইউ ফর অল এন বিলংস টু হচ্ছে এন। এবার এক্সটাকে আমরা অসমতার ডান দিকে পাঠিয়ে দেবো, তাহলে এন এক্স লেস দেন ইকুয়াল হচ্ছে কত? ইউ মাইনাস এক্স, যেখানে এন বিলংস টু হচ্ছে কত? এন। তাহলে দেখো তো এই কাজটা সংজ্ঞা বিরোধী হয়ে যাচ্ছে না? কিভাবে? ইউটা সবচাইতে বড় হওয়ার কথা, বা একটা সেটে আমরা যে কোনো একটা সেট যদি কল্পনা করি, তাহলে ইউটা যদি আমাদের সুপ্রিমাম হয় তাহলে ইউটা সবচাইতে বড় হওয়ার কথা। কিন্তু এখানে আরো একটি বড় সংখ্যা পাওয়া যাচ্ছে ইউ মাইনাস এক্স, যেটা কি সংজ্ঞা বিরোধী। আমরা আস্তে আস্তে আসবো এখানে, তো আপাতত এটুকু মনে করে রাখো। তাহলে ইউটা যদি সবচাইতে বড় হয় আর ইউ এর থেকে যদি কিছু তুমি বাদ দাও, ইউ মাইনাস এক্স, তাহলে ইউ মাইনাস এক্সটা অবশ্যই কি ইউ এর চাইতে ছোট না? এটা কিন্তু পরে হচ্ছে তোমার লেখা হয়েছে, জাস্ট প্রমাণটা বোঝানোর জন্য এটা কিন্তু লেখা হয়েছে। এটা তুমি যদি লেখো, মনে করো আমি লিখবো না, তাও কিন্তু সমস্যা নাই। তুমি যদি মনে করো এই লাইনটা আমি লিখবো না, সমস্যা নাই। এটা জাস্ট শুধু তোমাদের বোঝানোর জন্য আমি হচ্ছে লিখে দিচ্ছি যে এন এক্স লেস দেন ইকুয়াল হচ্ছে ইউ মাইনাস এক্সটা কি ইউ এর চাইতে ছোট। তাহলে দেখো এখানে কি বলছে, ইহা নির্দেশ করে ইউ মাইনাস এক্স সেটটির ঊর্ধ্বসীমা। দেখো আমরা এইটুকু পর্যন্ত যদি শেষ করি লাইনটা, তাহলে এন এক্স
ইউটা সুপ্রিমাম হওয়ার কথা, বা ইউটা সুপ্রিমাম আমরা ধরেছি, তাহলে ইউটা সবচাইতে বড় হবে। কিন্তু একটা সেটে ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম, ঊর্ধ্বসীমা অনেকগুলো থাকে কিন্তু সুপ্রিমাম কয়টা থাকে? একটাই থাকে। বা ঊর্ধ্বসীমা একটা থাকে, ঊর্ধ্বসীমা অনেকগুলো থাকে, সুপ্রিমাম একটাই থাকে। কিন্তু দেখো যে আরো একটি বড় মান পাওয়া গেছে, আরো একটি বড় মান পাওয়া গেছে, এনএক্স এর চাইতে আরো একটি বড় মান পাওয়া গেছে। তাই আমরা বলছি যে ইহা নির্দেশ করে ইউ মাইনাস এক্স সেটটির ঊর্ধ্বসীমা। এটা যদি ঊর্ধ্বসীমা হয় তাহলে এটাও যেহেতু ডান দিকে আছে তাহলে এটাও একটি সেটের ঊর্ধ্বসীমা। তাহলে আবার ইউ মাইনাস এক্সটা কি ইউ এর চাইতে ছোট? দেখো ইউ থেকে তুমি ইউ কিছু যদি মান বাদ দাও, এক্স 0.1 পরিমাণও যদি বাদ দাও তাহলে অবশ্যই ইউটা বড় হবে। আবার ইউ মাইনাস এক্স লেস দেন ইউ হওয়ায়, তাহলে দেখো এই লাইনটা আমরা কিন্তু জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখেছি, এটা প্রমাণে না লিখলেও সমস্যা নাই। তাহলে দেখো আমরা কি হচ্ছে বলছি যে আবার ইউ মাইনাস এক্স লেস দেন ইউ হওয়ায় সম্পর্কটি সুপ্রিমামের সংজ্ঞা বিরোধী। আমরা বেসিক ক্লাসে কিন্তু সুপ্রিমামের একদম A to Z পান্তা ভাত করে দিয়েছি, তো সেগুলো তোমরা দেখে এগুলো ক্লাস করবো, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণটা আমরা হিসেবে বলছি যে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমার চেয়ে ছোট কোনো ঊর্ধ্বসীমা থাকতে পারে না। এটা তো সবচাইতে ছোট ঊর্ধ্বসীমা, কারণ একটা সেটের ঊর্ধ্বসীমা হাজার হাজার কোটি কোটি, তার মধ্যে সবচেয়ে ছোটটা হচ্ছে কি ইউ। তাহলে তার চেয়ে কি আর কোনো ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, তার চেয়ে ছোট কি আর কেউ থাকতে পারে না। তাহলে এই অসঙ্গতির জন্য সিদ্ধান্ত নেওয়া যায়। কি সিদ্ধান্ত নেওয়া যায় সেটা আমরা বলছি। দেখো এখানে কি হচ্ছে বিষয়টা আসছে যে এই ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমার চেয়ে ছোট কোনো ঊর্ধ্বসীমা থাকতে পারে না। কারণ এই সেটটা যখন আমরা বলেছি ঊর্ধ্বসীমায়, তো এই সেটটার ঊর্ধ্বসীমা কিন্তু অনেকগুলো। ঊর্ধ্বসীমাটা শুরু হচ্ছে কোথা থেকে? 11 থেকে, 11 12 13 হাজার হাজার কোটি কোটি, ঠিক আছে, হাজার হাজার কোটি কোটি পর্যন্ত কি এই সেটটার ঊর্ধ্বসীমা। তো এই ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা 11 কিন্তু সবচাইতে কে? ছোট ঊর্ধ্বসীমা। তাহলে 11কে আমরা ধরেছি ইউ, 11 চাইতে যদি আরো কোনো ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? আমাদের সংজ্ঞা বিরোধী হয়ে যাবে, কারণ তুমি সংজ্ঞার তো বাইরে যেতে পারবে না। তাই আমরা বলেছি যে কারণ ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমার চেয়ে ছোট কোনো ঊর্ধ্বসীমা থাকতে পারে না। এই অসঙ্গতির জন্য সিদ্ধান্ত নেওয়া যায় যে কি হচ্ছে সিদ্ধান্ত নেওয়া যায়, দেখো আমরা দেখাচ্ছি এখানে। সিদ্ধান্ত নেওয়া যায় যে nx লেস দেন ইকুয়াল হচ্ছে y, যেটা আমরা যে কথাটা ধরেছিলাম সেটা কি বলতো? সঠিক নয়। আমরা একদম বলে দেব যে সঠিক নয়। তাহলে এটা যদি সঠিক না হয় তাহলে এর বিপরীত কি বলতো? nx গ্রেটার দেন y। তাহলে অতএব nx গ্রেটার দেন y। দুইবার আমরা প্রমাণ করে ফেললাম। কখন? যে যখন y লেস দেন ইকুয়াল 0 জন্য একবার প্রমাণ করলাম, y গ্রেটার দেন 0 জন্য প্রমাণ করলাম। এই প্রমাণটা, দ্বিতীয় প্রমাণটা কিন্তু বিপরীত ক্রমে, ঠিক আছে? আমরা বিপরীতটা ধরে এটা যদি না হয় তাহলে এটা হবে, ঠিক আছে না? তাহলে এটা যদি না হয় তাহলে এটা হবে। তাহলে এখন আমরা একদম সরাসরি বলে দিব, তোমাকে বইয়ে যে প্রমাণটা দিয়েছে সেই কথাটুকু আমরা একদম সুন্দর করে এখানে লিখে দিব যে সেই কথাটা আমি লিখতে চাচ্ছি না আর। এখন তোমরা অর্থাৎ দিয়ে লিখবা, অর্থাৎ সংখ্যা হলে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটি ধনাত্মক, যে আমাদের প্রশ্নটা বই দেওয়া আছে, ঠিক আছে? ধনাত্মক পূর্ণ সংখ্যা কি বলতো? n বিদ্যমান থাকবে, যেখানে কি বলতো? যেখানে n গ্রেটার দেন হচ্ছে y দেখানো হলো, ঠিক আছে? দেখানো হলো একদম আমাদের দেখানো হলো, ঠিক আছে? তো যে প্রশ্নটা ছিল সেটা আমরা শুধু জাস্ট লিখে দিয়েছি যে এই যে nx গ্রেটার দেন y, এটা আমরা দুইবার যেহেতু প্রমাণ করে ফেলেছি, তাহলে অর্থাৎ x একটি ধনাত্মক বাস্তব সংখ্যা এবং y যে কোনো বাস্তব সংখ্যা হলে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা n বিদ্যমান থাকবে, যেখানে nx গ্রেটার দেন y দেখানো হলো।
তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবে এবং আমাদের পেইড কোর্সে ভর্তি হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ক্যালকুলাস 1 মেজর নন মেজর, ফাউন্ডেশন অফ ম্যাথ বা ফান্ডামেন্টাল অফ ম্যাথ, মেজর নন মেজর এগুলো কোর্সে এবং লিনিয়ার অ্যালজেব্রা এবং জিওমেট্রি এগুলো পেইড ব্যাচে ভর্তি চলছে। একদম আমরা যত্ন সহকারে, হ্যাঁ, যে কোনো তোমার সমস্যা হলে লাইভ তোমার সাথে কনভারসেশনের মাধ্যমে বোঝানো হবে। তো ধন্যবাদ সবাইকে। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সর্বোচ্চ ডিসকাউন্ট পেতে আমার সাথে একদম সরাসরি কথা বলতে পারো। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।